ইসি আর প্রাণেশা কোথায় রে অয়ন্তী? আমি জানি না মা, দেখো আছে হয়তো কোথাও। ভাবি বাগানের ওখানে বড় মা, আর ইসি বোধ হয় রুমি। কেন, কিছু বলবে ওদের? আমাকে বলো, আমি ওদের জানিয়ে আসছি। না, এমনি জিজ্ঞেস করছি। আজ তো একটাও কলেজ ইউনিভার্সিটি যায়নি, বাড়িতে বসে কি রাজকার্য করছে তা একটু দেখতে চাচ্ছিলাম। ওরা মিসেস আয়েশা আমিনের কথা শুনে হেসে আবার টিভিতে মনোযোগ দেয়। ওদের কথার মাঝেই অন্তিক সিঁড়ি বেয়ে নিচে নেমেছে। সোফাগুলো সিঁড়ির সাথে পেছনে মুখো হওয়ায় কেউ খেয়াল করেনি। অন্তিক প্রাণেশার কাছে এসে ওর থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়েছে। সাদা শার্ট আর ট্রাউজার তার পরনে, পকেটে হাত গুছিয়ে সে প্রাণেশার পাশে দাঁড়ায়। মেয়েটা এখনও ওভাবেই মনোযোগ দিয়ে আঁকছে। অন্তিক খেয়াল করে প্রাণেশার আঁকার হাত খুব সুন্দর, না অসম্ভব সুন্দর। এই তো এখান থেকে বাগানের ফুল দেখা যাওয়ার ওই দৃশ্যটা ফুটিয়ে তুলেছে মেয়েটা। কি নিখুঁত! এই মেয়ের যে এত ভালো আর্ট স্কিল আছে তা জানতো না। জানবে কী করে? কখনো জানার চেষ্টা করেনি সে প্রাণেশার সম্পর্কে, নামটাই জানে শুধু। ও হ্যাঁ, বিয়ের দিন শুনেছিল তার বাবা মানি মামা মেয়ের কাছেই বড় হয়েছে, এতটুকুই। সে যাই হোক, মেয়েটার আর্ট স্কিল দারুণ, মনোযোগ দিয়ে আঁকছে। মাঝে মধ্যে পেন্সিলের শেষ মাথা মুখে নিয়ে হালকা কামড়াচ্ছে, কী যেন দেখছে খাতায়, তারপর আবার আঁকছে। যে হাতে পেন্সিলটা নিয়েছে ওই হাতটা অন্তিকের খুব আকর্ষণীয় লাগছে। চিকন চিকন ফর্সা আঙ্গুল, দুই আঙ্গুলের মাঝে পেন্সিলটা নিয়ে একটু ঘোরালো। আবার প্রাণেশা কখনো নাড়ছে। ক্লিপের একদিক থেকে ছুটে আসা ছোটো ছোটো চুলগুলো কানে গুঁজে দিলেও সে। মেয়েটা আজও একটা স্কার্ট আর সিল্কের আরামদায়ক 3 পিস পরে আছে, গলায় ওড়না। এই যে এতক্ষণ বসে অন্তিক ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তা কি সে বুঝতে পারেনি? কাল তো অত দূর থেকে তাকানোর পরেও সে অস্বস্তি বোধ করছিল, আর আজ একদম পাশে এসে দাঁড়ানোর পরও বুঝতে পারছে না, নাকি কাল অন্তিকের দৃষ্টিতেই ভেজাল ছিল, কি জানি। শুধু বান্ধবী আর ক্যানভাসে মনোযোগ দিলে হবে? আশেপাশেও তো একটু তাকানো দরকার। তাহলে কে কখন ব্যাগের মধ্যে প্রেমপত্র গুজে দেয়, আবার কি পাশে এসে বসে পড়ে, তাও তো বুঝতেও পারবে না। প্রাণেশা হঠাৎ এত কাছ থেকে কারো শব্দ শুনে ভয় পেয়ে যায়। কেঁপে ওঠে সে। পাশে তাকিয়ে দেখতে পায় দোলনায় তার পাশে বসতে বসতে অন্তিকই বলেছে এই কথা। সে মনোযোগ দিয়ে আঁকছিল বলে কখন যে অন্তিক এসেছে আর তার পাশে বসে পড়েছে তার টেরও পায়নি। কিন্তু প্রেমপত্র খুঁজে দিবে মানে? তাকে আবার কে প্রেমপত্র দিবে? কি বলছে এই মানুষটা? সে অবুঝ দৃষ্টিতে অন্তিকের দিকে তাকায়। অন্তিক তার দিকে তাকিয়েছিল। প্রাণেশার অবুঝ দৃষ্টি দেখে বুঝতে পারে যে প্রেমপত্রের বিষয়টা তার মাথায় ঢোকেনি। সে আর বুঝিয়েও দিল না। প্রাণেশার হাত থেকে খাতাটা নিল সে। দৃশ্যটা দেখল অসম্ভব সুন্দর। খাতার পৃষ্ঠাগুলো উল্টে এরকম আরও বেশ কয়েকটা মনোমুগ্ধকর চিত্রের দেখা পেল। দেখতে দেখতে হালকা মাথা নাড়িয়ে দুই ঠোঁটের কোণা একটু নিচে নামিয়ে ঠোঁট চেপে বলল, সুন্দর। তারপর আরেকটা পৃষ্ঠা উল্টে সেটা দেখতে দেখতে বলল, আঁকাআঁকির হাতে ভীষণ ভালো তোমার, শুধু বুদ্ধিটা হাঁটুতে। এই যা। প্রাণেশা এতক্ষণ চোখ ছোট ছোট করে অন্তিক কী করতে চাইছে তা দেখছিল। ওর আঁকাআঁকির প্রশংসা করছে দেখে যেই মুখটাকে একটু স্বাভাবিক করবে অমনি বেফাক্কা একটা কথা বলে দিল। প্রাণেশা যতটা না চোখ ছোট ছোট করে ওকে দেখছিল, এই কথা শুনে ওর দুই চোখ অতটাই বড় হয়ে যায়। অন্তিক ওর দিকে তাকালো। মেয়েটা এতক্ষণ চোখ বড় বড় করে হতভম্ব দৃষ্টিতে ওকে দেখছিল। অন্তিক ওর দিকে তাকাতেই সেই চেহারায় রাগ ফুটে ওঠে। মেয়েটা দাঁতে দাঁত পিষে রাগ সংবরণ করছে। নাকের পাটা লাল হয়ে আছে রাগে। অন্তিকের ভীষণ আদরই লাগলো ওর সেই রাগী চেহারা আর দৃষ্টি। চোখ মুখ নাক ঠোঁট সবখানেই দৃষ্টি বুলালো সে। সে ভাবলো মেয়েটাকে আরেকটু রাগিয়ে দেওয়া যাক। ওভাবেই দৃষ্টি রেখে সে আবার বলে উঠল, তোমাকে না বলেছে আমার সামনে বাসে বাসে না আসতে, তো কেন ইষ্ট? প্রাণেশা অন্তিককে নিজের দিকে ওভাবে তাকাতে দেখে দৃষ্টি সরিয়ে নিয়েছিল। দাঁতে দাঁত পিষে রাগী চেহারায় সামনে তাকাতেই আবার অন্তিক আরেকটা কথা বলে। সাথে সাথেই আবার অন্তিকের দিকে তাকায়, কিন্তু ওর রাগী দৃষ্টি আবার হতভম্ব দৃষ্টিতেই পরিণত হয়। কিন্তু অন্তিক এবারও থামল না। তুমি কি আমার বউ হতে চাচ্ছ? বারবার আমার সামনে এসে কি কোনোভাবে এটা বুঝাতে চাচ্ছ যে তুমি আমার সাথে থাকতে চাও আমার রুমে? অন্তিক কথাটা বলে নিষ্পাপ দৃষ্টিতে প্রাণেশার দিকে তাকালো, যেন সত্যি সত্যি সে জানতে আগ্রহী। প্রাণেশা এবার আর অবাক হলো না, তবে রাগে যেন তার শরীরে জ্বলে যাচ্ছে। কিন্তু অন্তিককে তা বুঝতে না দিয়ে চোখ মুখ শক্ত করে সেখানে থেকেই উঠে গেল। অন্তিক প্রাণেশা যে চলে যাচ্ছে দেখে ওকে হাত ধরে আটকালো।
খাতা না নিয়ে যাচ্ছ কোথায়? এটা নাও। আর হ্যাঁ, সামনের বার থেকে যেন দিন দুনিয়া ভুলে বান্ধবীর সাথে গল্প করতে কিংবা ক্যানভাসে আঁকতে না দেখি। আশেপাশে একটু তাকাবে। কোনো পরপুরুষের প্রেমপত্র যেন আর পাওয়া না হয়। আর আজকে যেভাবে পাশে বসে পড়লাম সেভাবে যেন অন্য কাউকে বসতে না দেওয়া হয়। কথাগুলো বলার সময় প্রাণিশা হাত ছাড়িয়ে নিতে চাইছিল, কিন্তু অন্তিক আরও শক্ত করে ধরে কাছে টেনে নিয়ে বলে। প্রাণিশা শেষে অন্তিকের হাতটা টেনে নিয়ে এক কামড় বসায়। অন্তিক হাত ছাড়িয়ে নিলে সে দৌড়ে চলে যায় সেখান থেকে। অন্তিক ওর কামড় দেওয়ার জায়গাটায় তাকালো, দাঁত বসে গিয়েছে। তারপর প্রাণিশার দিকে তাকাতেই দেখতে পায় সে দৌড়ে পালাচ্ছে। অন্তিক দোলনায় গা এলিয়েও হয়ে যেদিকে দৌড়ে চলে গিয়েছে সেদিকে তাকিয়ে কেমন করে যেন হাসে। মেহেরিন অয়ন্তীর রুমে বিষণ্ণ মুখে বসে আছে। দিদি তখন তার বড় মামি অর্থাৎ আয়েশা আমিনকে ভাবি বাগানে ওখানে আছে বলার পর সে ভাবে প্রাণিশার সাথে একবার কথা বলবে, ভালো খারাপ কোনো কিছু বলবে ভেবে যায়নি। এমনি কথা বলতে মন চাইছিল মেয়েটার সাথে। টিভিতে যে শোটা দেখছিল ওরা, সেটা একটু পর শেষ হলে সবাই উঠে যায়। তখন সেইভাবে প্রাণিশার সাথে এখনই কথা বলা যাক না হয়, সেই এই ভেবে ওখানে যায়। কিন্তু ওখানে গিয়ে তার ভঙ্গ হৃদয়টা আরও একবার ভেঙে তারপর এসেছে। মেহেরিন বাড়ির সবার কাছে শুনেছে অন্তিক ভাই বিয়েটা মানে না। এই কথা শুনে মনে হচ্ছিল যেন তার মরুভূমির মতো উত্তপ্ত হৃদয় এক বস্তা বৃষ্টি নেমেছে। কিন্তু তার ধারণা ভুল। তা সে নিজের চোখেই দেখে এসেছে অন্তিক ভাই প্রাণিশাকে কীভাবে হাত ধরে টেনে কাছে এনেছিল। তখন প্রাণিশা না চাইলেও ওকে ধরে রেখেছিল। এভাবে যদি একবার মেহেরিনকে কাছে টেনে নিত, কিন্তু সেই সব শুধু কল্পনাতেই সম্ভব। ইস, তার হৃদয়টা এভাবে জ্বলছে কেন? সরোয়ার বাড়ির ড্রয়িং রুমে বসে বাড়ির ছেলেমেয়েরা পিকনিকে যাওয়ার প্ল্যান করছে। মাহাদার মেহেরিনও আছে বলে অয়ন্তীরা খুব এক্সাইটেড। ওরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল দেশে আসলে একটা ফ্যামিলি ট্যুর দেওয়ার। কিন্তু দিগন্ত আর অন্তিক ট্যুরে যাওয়ার টাইম ম্যানেজ করতে পারছে না বলে ঠিক করেছে একদিনের একটা পিকনিকের প্ল্যান করা যাক। তো সবাই মিলে ঠিক করলো পিকনিকটা হবে 2 দিন পর, কারণ ওই দিনই সবাই ফ্রি থাকবে। নিজেদের মধ্যে আলোচনা শেষ করে যে যার যার কাজে যাচ্ছে। দিগন্ত যাচ্ছে হসপিটালে, যদিও তার আগে অন্য একটা কাজ করতে হবে। অন্তিক ছিল না এখানে, আর মাহাদও তার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। বেশ কয়েক বছর পর দেশে এসেছে বলেই সবাই একত্রিত হয়ে আড্ডা দিবে। আর মেয়েরা যার যার রুমে যাচ্ছে। এসে রুমে ঢুকে গুনগুন করে গান গাইতে গাইতেই ভাবছি পিকনিকে যাওয়ার জন্য কি কি নিবে সব গুছিয়ে নেওয়া যাক এখন থেকে, কারণ যাওয়ার আগে নির্দিষ্ট সময় বেঁধে গুছাতে গেলে কিছুটা না কিছু একটা নিতে ভুলেই যাবে, তা সে নিশ্চিত। তাই ভাবলো এখন থেকেই শুরু করা যাক। সেই ওড়নাটা খাটে রেখে চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে নেয়। আলমারি থেকে ড্রেসগুলো বের করে কোনটা নিবে যাওয়ার সময় পরবে ভাবতে থাকে, কিন্তু কিছুতেই সিলেক্ট করতে পারছে না। তারপর ভাবলো দিদির সাথে ম্যাচিং করেই পরা যাক। এই ভেবে সে ওড়নাটা আবার গায়ে জড়িয়ে ছুটলো দিদির রুমে। ওরা 3 বোন আলাদা আলাদা রুমে থাকে, কেউ সমবয়সী না, তাই যার যার প্রাইভেসির একটা ব্যাপার থাকে। দিদির রুমে গিয়ে দেখতে পায় সেও ইসির অবস্থায় পড়েছে। কোন ড্রেসটা পরবে তা চুজ করতেই পারছে না। তারপর দুজন মিলে এটা সেটা ডিসকাস করে লাইট পিঙ্ক কালারের একটা ড্রেস চুজ করলো। ইসিও সেম কালারের মধ্যে একটু ডিফারেন্ট ডিজাইনের ড্রেস আছে, সে ওটাই পরবে। সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে পুরা আউটফিটটা চুজ করলো। খুশি মনেই সব ঠিকঠাক করে সে নিজের রুমের উদ্দেশ্যে বের হয়েছে। কিন্তু যেই রুমে ঢুকবে হঠাৎ কারোর বুকে ধাক্কা লাগে। সে চোখ মুখ কুচকে তাকায়, দেখে দিগন্ত ভাই। দেখে চলতে পারেন না দিগন্ত ভাই, কপালটা ফাটিয়ে দিলেন, কিভাবে ব্যথা পেলাম, উফ। সারাদিন এদিক সেদিকে ছোটোছুটি করলে তো যার তার সাথে ধাক্কা খেয়ে কপাল ফাটাবেই। স্থির থাকতে তো দেখি না তোকে। স্থির থাকি না মানে? আপনি আমাকে ছোটাছুটি করতে দেখেছেন কবে? আমি সেটাই বলছি, তুই ছোটাছুটি করিস অথচ আমি দেখি না, সমস্যা কি? আপনার চোখের সমস্যা আপনি জানবেন, আমি কিভাবে বলবো? আজব। এড়িয়ে চলছিস কেন? ইসি থমকায়, সে এড়িয়ে চলছে। ও হ্যাঁ, সে তো দিগন্ত ভাইকে এড়িয়ে চলছিল অনেকদিন ধরে। সেদিন বিয়েতে যখন দিগন্ত ভাইয়ের সামনে অপ্রীতিকর অবস্থায় পড়ে, তখন ইসির মনে হচ্ছিল এই মুখ নিয়ে যেন দিগন্ত ভাইয়ের সামনে আর কখনো পড়তে না হয়। কি বিব্রতকর একটা ঘটনা! এখনও ভাবতেই তার গা শিউরে উঠছে। এতক্ষণ নির্বিকারে সে সব ভুলে দিগন্তের চোখে চোখ রেখে কথা বললেও এখন আর সে তার দিকে তাকাতেও পারছে না। খুব লজ্জা লাগছে। সে কোনো মতে বলে,
কই, ইগনোর করছেন না তো? আমার দিকে তাকা। আমি আপনাকে ইগনোর করছি না দিগন্ত ভাই, সত্যি বলছি। আমার দিকে তাকিয়ে বল সেটা। ইসি আর না পেরে অসহায় দৃষ্টিতে এক পলক তার দিকে তাকিয়ে বলে, এমন করছেন কেন? কিন্তু দিগন্তের তার দিকে মাদকীয় দৃষ্টি দেখে আর বেশিক্ষণ তাকাতে পারে না, চোখ সরিয়ে নেয়। দিগন্ত তার দিকে তাকিয়েছিল। ইসির চুল বাঁধা কলার বোনগুলো ওকে আফিমের মতো টানছে, কিন্তু সে নিজেকে সামনে নিল। তারপর আবার ইসির চোখের দিকে তাকালো। এই মেয়েটা ওকে বিগত একটা মাস ধরে খুব জ্বালাচ্ছে। না, তার সামনে এসে উল্টাপাল্টা কিছু করে জ্বালাচ্ছে না, বরং তাকে দেখা না দিয়েই জ্বালাচ্ছে। বিগত এক মাস ধরে ঠিকমতো দিগন্তের সামনে আসছে না তেমন। সকালবেলা ডাইনিংয়ে দেখা যায় না মেয়েটাকে, হয় ওর আগে খেয়ে নেয়, না হয় চলে যাওয়ার পর। কতবার এই মেয়েকে এক পলক দেখে যাবে বলে অপেক্ষা করতে করতে হসপিটাল যেতে দেরি হয়েছে দিগন্তের, কিন্তু তাও তার দেখা পায়নি। কখনো দূর থেকে এক পলক দেখলে সামনেই বা কাছাকাছি আসার আগেই হাওয়া। রাতে ডিউটি শেষ করে যখন বাড়ি আসে তখন বাড়ির রোজকার দৃশ্য হয় ওরা 3 বোন ড্রয়িং রুমে বসেই টিভি দেখছে, নানান মুভি সিরিজ এসব দেখে ওরা। দিগন্ত এসে তখন ইসির হাতে পানি খায় প্রত্যেকবার। টিভিতে মনোযোগ রেখেই ইসি কোনোভাবে এক গ্লাস পানি এনে দেয় তাকে। রোজকার দৃশ্যও এসব। দিগন্তকে ইসিরই পানি এনে দিতে হয়। প্রথম রোজ রোজ পানি এনে দিতে ট্যারামো করলেও আস্তে আস্তে বুঝে যায় এসব করে লাভ নেই, দিগন্তকে তারই পানি এনে দিতে হবে। এরপর থেকে ইসিরও অভ্যাস হয়ে যায়। দিগন্ত ফ্রেশ হয়ে এসে আবার প্রিয়সীর কাছে গিয়ে বসে, তাকে অনুভব করে, অথচ তার প্রিয়সী এসব কিছু বুঝতেও পারে না। কখনো কখনো সবার অগোচরে তার চুল নিয়ে খেলে, হাতে হাত রাখে, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিয়ে কত কী যে করে। ইসির মতো টিভির দিকেই দৃষ্টি রেখে। মেয়েটা প্রথম তেমন খেয়াল করতো না, তারপর একদিন চোখে পড়লে তখন কেমন বরফের মতো জমে গিয়েছিল। আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখছে কিনা, তারপর দিগন্তের দিকে তাকিয়ে দেখে সে মন দিয়ে টিভি দেখছে। ইসি তার চোখে মুখে স্বাভাবিকতা দেখে মনে মনে ভাবে হয়তো সে নিজে একটু বেশি ভাবছে। তারপর আস্তে আস্তে হাতটা ছাড়িয়ে নিতে চায়, সামান্য দূরত্ব রেখে বসে। দিগন্ত টিভিতে চোখ রেখে বিরক্ত মুখে আবার ইসির হাত নিজের হাতের ভিতরে দেয়। ভাব এমন যেন তার হাতটা নিজের হাতের ভেতর নিয়ে হালকা স্লাইড করতে করতে টিভি দেখছে, তার আরাম লাগছে। আর এতে অস্বাভাবিক কিচ্ছু নেই। অনেকটা পপকর্ন খেতে খেতে সিনেমা দেখা যেমন স্বাভাবিক, তেমন ইসি ভাবে দিগন্ত ভাই হয়তো তার মতো এত কিছু ভেবে এসব করছে না, ছোট বোন হিসেবে হাত ধরতেই পারে, এই ভেবে সে টিভিতে মনোযোগ দেয়। আর তখন থেকেই এসব রোজকার ব্যাপার হয়ে ওঠে। দিগন্ত শুরু থেকেই ইসির প্রতিটি ভাবভঙ্গি লক্ষ্য করেছে, ইচ্ছে করেই এমন স্বাভাবিকতা ধরে রেখেছিল চেহারায়। ও কি করে তা দেখতে। শেষে ইসির এই নীরব অ্যাডজাস্টমেন্ট, অজ্ঞাত সম্মতি দেখে মৃদু হেসে টিভির দিকে দৃষ্টি রাখি। ব্যাস, এভাবেই হসপিটাল যাওয়ার আগে প্রিয়সীর চেহারা দেখা যায়, আবার এসেই তার সান্নিধ্য। এসব রোজকার অভ্যাস হয়ে গিয়েছিল। এরই মধ্যে এসে কখনো কখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ইসিকে নানানভাবে লজ্জা ফেলে দিত। তখন ইসি 2-4 দিনের জন্য ওকে এড়িয়ে চলতো, আর দিগন্ত ওকে সেই স্পেসটুকু দিত, কারণ তার নিজেকে সামলানোর জন্য তখন একটু ইসির থেকে দূরত্বের প্রয়োজন হতো। তারপর আবার সব স্বাভাবিক হলে আবার রোজকার নিয়ম। কিন্তু এবার বিগত 1 মাস ধরে মেয়েটা ওকে এড়িয়ে চলছে, লজ্জায় তার সামনেই আসছে না। এদিকে তার প্রেমিক মন যে প্রিয়সীকে দেখবে বলে তৃষ্ণিত হয়ে আছে সে খবরই নেই। দিগন্ত জানে ইসি তাকে আলাদা নজরে দেখে না, বরং দিগন্তের দিক থেকে বারবার ইঙ্গিত পেয়েও নিজের মন আর চিন্তাভাবনা নষ্ট হয়ে গিয়েছে এই ভেবে জিভ কাটে। কিন্তু আর কতদিন এভাবে অবুঝ হয়ে থাকবে? কতদিন সব কিছু দিগন্ত একপাক্ষিকভাবে সহ্য করবে? লজ্জা পাচ্ছিস কেন? কই, লজ্জা পাচ্ছি না তো। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুই লজ্জা পাচ্ছিস। দেখ কেমন লাল হয়ে আছে। গালে হাত দিচ্ছেন কেন দিগন্ত ভাই? তো কোথায় হাত দিব? দিগন্ত ভাই, আপনার কথাবার্তা এমন কেন? কেমন আমার কথাবার্তা? আপনি শুধু আমাকে লজ্জায় ফেলতে চান কথায় কথায়। তুই পড়িস লজ্জায়। আপনি এখানে কি করছিলেন? কিছু দরকার? তোর রুমে আসতে গেলে দরকার থাকতে হবে? দেখছিলাম আর কি, কোন গুহায় সারাদিন পড়ে থাকিস যে চোখের দেখাও পাওয়া যায় না। ওটা আমার রুম, কোনো গুহা না। রিয়েলি? তুই না বললে জানতেই পারতাম না। দেখ অবস্থা। দিগন্ত রুমের দিকে ইশারা করে বলে কথাটা। সেখানে সারা বিছানা জুড়ে কাপড় চোপড় সহ
ব্যাগ ট্যাগ অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও সে জানে পিকনিকে যাওয়ার জন্য সব গোছাতে গিয়ে এই হাল হয়েছে। বিথি আর অয়ন্তী রুমেও নিশ্চয়ই একই অবস্থা। বন্দি সে ভালো করেই চেনে, তবে সে ইসির সাথে কথা এড়াবে বলে এটা বলেছে। ইসি দিগন্তের ইশারা বুঝে ভিতরে তাকিয়ে নিজের রুমের হাল দেখে। কিছু বলতে যাবে তার আগেই চোখ আটকায় বিছানায় প্রতিটা ড্রেসের সেটের সাথে থাকা অন্তবাসগুলোর দিকে। তার বুক থক করে ওঠে। দিগন্ত ভাই নিশ্চয়ই এগুলোও দেখে নিয়েছে। ছি ছি, কি বাজে একটা ঘটনা। তার এক জীবন বোধ হয় দিগন্ত ভাইয়ের সামনে নানান অপ্রীতিকর অবস্থায় পড়ে লজ্জা পেতে পেতে কেটে যাবে। দিগন্ত ইসিকে হঠাৎ এমন স্তম্ভিত হয়ে যেতে দেখে তার দৃষ্টি যেদিকে সেদিকে তাকায়। বিছানার দিকে তাকালে সে বিষয়টা বুঝতে পারে, আবার ইসির দিকে তাকায়। এখনও জমে আছে মেয়েটা। সে মৃদু হাসে। ইসি এই মুহূর্তে মনে মনে কী ভাবতে পারে তাও দিগন্ত আন্দাজ করতে পারছে। সে হঠাৎ বলে ওঠে, ইশিকা সারোয়ার, ঠিক ধরেছিস। সারা জীবন তোকে ডক্টর দিগন্ত সারোয়ারের সামনে নানা রকম অপ্রীতিকর অবস্থায় পড়ে লজ্জা পেতে পেতে কাটাতে হবে। এর মাঝে কোনো একদিন দেখবি তোর সব লজ্জা আমি ভাঙিয়েও দিব, কিন্তু তাও পরের বার থেকে তুই আবার লজ্জা পাবি। কথাটা বলেই দিগন্ত চলে গেল। কিন্তু ইসি পাথরের মতো জমে আছে তার কথা শুনে। দিগন্ত কিসের ইঙ্গিত দিয়ে গিয়েছে তা সে কোথাও না কোথাও বুঝতে পারছে, কিন্তু মানতে চাচ্ছে না, কিংবা হয়তো নিজেকে আশকারা দিতে চাইছে না। পরদিন বিকেলে প্রাণিশা কিচেনে সবার জন্য চা বসিয়েছে। এই বাড়ির সবাই প্রাণিশার বানানো চা খেতেই পছন্দ করে। তার হাতে নাকি জাদু আছে, বিশেষ করে তার দাদি শাশুড়ি আর দুই শ্বশুরের মতে। তারা চা প্রেমী মানুষ। এ বাড়িতে প্রথম যেদিন চা বানিয়েছিল তারপর থেকে সময় অসময়ে তাদের চা খাওয়ার দায়িত্বটা প্রাণিশারই। সে এই কাজটা খুব আন্তরিকতার সাথেই করে। নানির কাছে প্রশংসা শুনে মাহাদু আবদার করেছে তাকে 1 কাপ চা খাওয়ানোর, তাই সে ভাবল সবার জন্য বানানো যাক। সে বানানো শেষে ড্রয়িং রুমে সবার কাছে ট্রেতে করে নিয়ে আসে। সবাই এখানেই আছে, আলাদা করে কাউকে নিয়ে আসতে হবে না। চাটা খেয়ে মাহাদ খুব প্রশংসা করলো। মাহাদের মাও কিছু না বলে পারল না, কারণ আসলেই সে খুব ভালো চা বানায়। নানি তো ঠিকই বলেছে, ভাবির হাতে আসলেই জাদু আছে। সেদিন দেখলাম খুব ভালো আর্ট করে, আর আজকের এই কামাল কি চায়। বিলিভ মি অর নট, মনটা ভরে গেল। আরে মাহাত ভাই, তুমিও দেখেছো? আসলে ভাবি খুব ভালো আর্ট করে। আমি আগে জানতাম না। রং টং কিনিয়েছিল একবার অবশ্য আমাকে আর ইসিকে দিয়ে, কিন্তু তখনও জানতাম না ভাবি এত ভালো আর্ট করে। কাল আমি আর ইসি ভাবির রুমে পিকনিকের ড্রেস নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম। ওমা, দেখি আমাদের দেখে কি লুকাচ্ছে। তারপর রহস্য উদ্ধার করতে গিয়ে দেখি এই ঘটনা। দিদির কথা শুনে তার ফুপু ভ্রু কোচকায়। প্রাণিশার দিকে তাকিয়ে ভারী স্বরে জিজ্ঞেস করে, এখানে লুকানোর কি আছে? আকত্তা, ভালো কথা, লুকানোর তো কিছু দেখছি না। প্রাণিশা ওনার কথা শুনে ভয় পেয়ে তাকায়। মেহেরিন আপুর মাটা তাকে বোধহয় তেমন একটা পছন্দ করে না কোনো কারণে। তেমন গম্ভীর গম্ভীর মুখ করে কথা বলেই সবসময়। বাকিরা ওনার দিকে তাকায়। ওরা দেখতে পায় প্রাণিশা কেমন ভয় পেয়ে আছে। কি বলবে বা বুঝাবে তা বুঝে উঠতেই পারছে না। দিদি পরিস্থিতি স্বাভাবিক করতে হঠাৎ বলে ওঠে, আমি আর ইসি তো একটা করে পেন্টিং নিয়েওছি। মাহাত ভাই, ভাবির কাছ থেকে তুমিও চাইলে নিতে পারো, আরও অনেক আছে ওখানে। দিদির কথা শুনে মাহাত আর অয়ন্তী খেয়ে ফেলবে লুক নিয়ে তাকায়। পাগলটা পরিস্থিতি ঠিক করতে গিয়ে আরও বিগড়ে দিচ্ছে। তাদের ফুপু আবার বলেন, সে যখন তোদের নিজের পেন্টিং দেখাতে চাইছে না, সেখানে তোরা আবার একটা করে নিতে গেলি কেন? নিশ্চয়ই দেখলে তোরা নিতে চাইবি বলেই দেখাতে চাইনি। বুদ্ধি নেই তোদের। দিদি এই কথা শুনে মুখ ফ্যাকাশে করে তার ফুপ্পুর দিকে তাকায়। তারপর ভাই বোনদের দিকে তাকিয়ে বুঝতে পারে সবাই তার উপর ক্ষেপে আছে। সে আর কিচ্ছু বলল না, মুখে কুলুপ এটেই বসে রইল। এ বাড়িতে বাক স্বাধীনতা নেই, কিছু বললেই জনগণ ক্ষেপে যায়। প্রাণিশার শাশুড়িও ব্যাপারটা ভালো লাগলো না। সে প্রাণিশাকে জিজ্ঞেস করলো, তুমি ওদের কাছে লুকাচ্ছিলে কেন প্রাণিশা? তুমি কি কোনোভাবে ওর তোমার পেন্টিং নিয়েছে এই ব্যাপারটা পছন্দ করছো না? প্রাণিশা শাশুড়ি মায়ের কাছে এমন কথা আশা করেনি। এই বাড়িতে একমাত্র এই মানুষটাই তাকে শুরু থেকে আঁকলে রেখেছে। অবশ্য বাকিরা অবহেলা করেছে বা দূরচাই করছে এমন না, কিন্তু এই মানুষটাকে তার খুব আপন আপন লাগে শুরু থেকে। প্রাণিশার সাথে এমন কেমন মায়া নিয়ে কথা বলে, সুবিধা অসুবিধা জানতে চায়।
সেও খুব মানে তার শাশুড়িকে। তার শাশুড়ি মা তাকে ভুল বুঝেছে, বুঝতে পেরে তার খারাপ লাগলেও সে বোঝানোর চেষ্টা করলো যে মামা বাড়িতে থাকতে তার মামি তার এই আঁকাকে তেমন একটা পছন্দ করতো না। এইসব করা মানে সময় নষ্ট। এর চেয়ে হাতে হাতে তাকে কাজ এগিয়ে দিলেও বাড়ির কিছুটা কাজে আসবে এমনটা বলতেও সে। তাই সে ভেবেছিল এ বাড়িতেও হয়তো তার আঁকাআঁকি করার বিষয়টা তেমন একটা কেউ পছন্দ করবে না যদি তাকে আঁকাআঁকি ছেড়ে দিতে বলে। এই ভয়ে সে কাউকে দেখাতেই চাইছিল না, কিন্তু তার এই সাইন ল্যাঙ্গুয়েজ কেউ তেমন একটা বুঝতে পারলো না। তাই সে আবার নিজের ফোনে টাইপ করে বিষয়টা সংক্ষেপে লিখল। আমার মামি এইসব তেমন একটা পছন্দ করতো না, আঁকাআঁকি ছেড়ে দিতে বলতো। তাই ভেবেছিলাম আমি আপনারাও হয়তো পছন্দ করবেন না, আঁকাআঁকি ছেড়ে দিতে বলবেন ভেবে আর দেখাতে চাইনি। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি আপনাদের এত ভালো লাগবে। আর আমি ইশি আপু, দিতি আপু পেন্টিং নিয়েছে বলে মোটেও রাগ করিনি, বরং আমার খুব ভালো লেগেছে ওনাদের আমার পেন্টিং পছন্দ হয়েছে বলে। আপনারা আর কেউ যদি আমার পেন্টিং নিতে চান তাহলে নির্দ্বিধায় নিতে পারেন। আমার কাছে আপনাদের সবাইকে একটা করে দেওয়ার মতো পেন্টিং না থাকলেও আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এটা করতে কখনোই বিরক্ত বোধ করি না, এটা আমার সবচেয়ে শখের কাজ। লেখাটা পড়ে ফুপু নরম চোখে তাকালো প্রাণিশার দিকে। তার মনে হচ্ছে ছোট ভাবি সেদিন ঠিকই বলেছিল, মেয়েটার মধ্যে খুব সরল আর নিষ্পাপতার একটা ছোঁয়া অনুভব করছেন তিনি। প্রাণিশার শাশুড়ি লেখাটা পড়ে সন্তুষ্ট হলো। ঠিক আছে, আমাদের সবার জন্য বানাতে হবে না, তুমি মাহাদ আর মেহেরিনকে একটা করে দিও। আর আমরা কেউ তোমাকে আঁকাআঁকি ছেড়ে দিতে বলবো না, তাই নির্ভয়ে আঁকতে পারো। হ্যাঁ, বড় মামা ঠিকই বলেছে, আমরা তোমাকে আঁকাআঁকি বন্ধ করতে বলবো না। কিন্তু দেখো, আবার মানুষের আর জীবজন্তুর ছবি টবি এঁকে বাড়িতে টাঙিয়ে রেখো না, ওসব বাড়িতে রাখলে আল্লাহ নারাজ হবেন। প্রাণিশা দ্রুত ফোনে কিছু একটা টাইপ করে দাদিকে দেখাতে চাইছিল, কিন্তু এখানে আরেক সমস্যা, দাদি ফোনের লেখা দেখতেই পায় না। সে অয়ন্তীর দিকে অনুরোধ দৃষ্টিতে তাকালে লেখাটা পড়িয়ে শোনাতে বোঝায়। অয়ন্তী ফোনটা নিলে মাহাত এক টান দিয়ে ওর থেকে সেটা নিয়ে নেয় আর বড় বড় করে ছোটবেলায় স্কুলে যেমন বাচ্চারা রিডিং করে সেভাবেই টেনে টেনে পড়ে শোনায়। যদিও আমি সব রকম চিত্র আঁকি, কিন্তু আপনি চিন্তা করবেন না দাদি, এই ধরনের ছবি আমি টাঙিয়ে রাখি না। মামিরও বারণ ছিল আগে থেকেই, তাই এই ধরনের ছবি কখনো টাঙিয়েই রাখা হয় না। সে লেখাটা পড়ে সবার দিকে তাকায়, তার দিকেই তাকিয়ে আছে ওরাও, কেমন কপাল কুঁচকে বিকৃত মুখে, যেন চোখের সামনে অবাঞ্ছিত কিছু দেখছে। অয়ন্তী ওর থেকে কেড়ে নিয়েছিল বলে বিরক্ত ছিল খুব। মাহাত ভাইয়ের স্বভাব আর বদলালো না, সে ওভাবেই বলল, মাহাত ভাই, তোমার চেয়ে কিন্ডার গার্ডেনের বাচ্চারাও সুন্দর করে রিডিং পড়তে জানে। তোমার রিডিং স্কিলের এই নমুনা এই মুহূর্তে সবাইকে দেখানোর খুব দরকার ছিল। কি সিরিয়াস একটা কনভারসেশন ছিল। তুই চুপ কর, সিরিয়াসনেসের কি বুঝিস? সেদিনের মেয়ে নানি, তোমার নাত বউ খুব বাধ্য, বুঝেছ না? হয় আজকাল এসব কে মানে? বলছি অন্তিক ভাইয়ের মতো কোনোভাবে আমাকেও কট খাইয়ে বিয়ে দেওয়া যায় না? আমিও একটা লক্ষ্মী বউ পেতাম আর কি। আমার কথায় উঠবে বসবে এরকম? তোমার কথায় উঠবে বসবে এরকম? তাহলে আর বউ বলছো কেন? ওইটা তো হবে চাকরানি। আসছে আরেক তোতা, তোকে কথা বলতে বলেছি, বড়দের মাঝে ঢুকবি না। আর আমার জন্য সে চাকরানি হোক, তাতে কি? দুনিয়ার সামনে দেখবি রাজরানী করে রাখবো, একবার বিয়েটা হতে দে শুধু। তার মানে তুমি বলতে চাইছো সবার সামনে রাজরানী বানিয়ে বাড়ির ভেতর কাজের মেয়ের মতো রাখবে? ছি ছি, তোমার কাছ থেকে এসব আশা করিনি। তোরা দেখছি বিয়ের আগেই আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস। দাঁড়া, তোদের 3 বোনকেই একসাথে শ্বশুর বাড়ি পাঠাবো, আর তোদের জামাইদের বলে দিব যাতে এ মুখও আর হতে না দেই। ভাইদের সুখে থাকতে দিবি না তোরা? আশ্চর্য, আমি কি করেছি? 3 জনকে বলছো কেন? আচ্ছা, তোকে আমার কাছে রেখে দেব, যা। প্রাণিশা সবার দিকে বোকা চোখে তাকিয়ে আছে। মাহাত ভাইয়া তার লেখাটা অমনভাবে পড়ে সার্কাস বানিয়ে দিয়েছে, আবার এরা নিজেদের মধ্যেই লেগেছে। বড়রা ওদের ফাজলামো দেখে কখন যে চলে গিয়েছে এরা কেউ তা খেয়ালও করেনি। শেষে সবাই একে অপরকে দোষ দিতে দিতে যে যার রুমে চলে গেল। প্রাণিশাও একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের জন্য বরাদ্দ রুমে উদ্দেশ্যে গেল। রাত তখন 8টা বেজে 15 মিনিট। প্রাণিশা রুমে বসে সামনে একটা বই খুলেই পড়ছে বিগত 2 ঘন্টা ধরে। তার পড়া প্রায় শেষ, আর 2-1টা টপিকই রিভাইজ দিলেই হয়ে যাবে। 15 মিনিট পর সব পড়া শেষ করে সে বইটা বন্ধ করিয়ে রাখে। ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ আকাশের পানি চেয়ে থাকে, এটা তার অভ্যাস। সময়ে অসময়ে কারণে অকারণে আকাশ দেখা।
আকাশের দিকে তাকালে মনে হয় ওখান থেকে বোধ হয় তার মা তাকে দেখছে। সে তার মায়ের সাথে নানান কথা বলে, ওই দূর আকাশে চেয়েছে। প্রাণিশা মনে করে তার সেসব কথা কেউ শুনতে পাক বা না পাক, তার মা ঠিকই শোনে। সে তার মাকে নানান অভিযোগ করে, আনন্দের সময় সব কারণ বলে, কষ্ট পেলে তাও বলে। নীরবে সব শুনবে বলেই না ওখানে গিয়েছে তার মা। তার এই মুহূর্তে মায়ের কথা খুব মনে পড়ছে, মাকে দেখতে ইচ্ছা করছে, কিন্তু মায়ের ছবিগুলো একটাও তার কাছে নেই, সব মামা বাড়িতে। সে মামা বাড়ি থেকে একটা জিনিসও নিয়ে আসার সুযোগ পায়নি, পাবে কী করে? বিয়ের পর থেকে আর মামা বাড়ি যাওয়া হয়নি তার। একবার প্রাণিশার শাশুড়ি তার ছেলেকে বলেছিল নিয়ে যেতে বিয়ের 2 দিন পর, কিন্তু প্রাণিশার স্বামী তখন বিয়ের নামটাও শুনতে পারত না। রেগে চোখ মুখ লাল করে এমনভাবে তাকাতো প্রাণিশার দিকে যে সে তার সামনে যেতেও ভয় পেত তখন। পরে অবশ্য আস্তে আস্তে মোটামুটি স্বাভাবিক আচরণ করেছে। মানুষের সহজাত প্রভৃতি, হঠাৎ কোনো ধাক্কা খেলে সেটা তৎক্ষণাৎ মেনে নিতে না পারলেও পরে ধীরে ধীরে মানিয়ে নিতে চায় অবচেতন মন। তাই হয়তো এখন আর আগের মতো করে না অন্তিক, উল্টে তার সাথে চিপকে থাকতে চায় বলে মনে হয় প্রাণিশার। সে যাই হোক, পুরুষ মানুষ এমনিতেও বউ পেলে হুঁশ থাকে না। সে যতই উপরে উপরে বউয়ের প্রতি অসন্তুষ্ট দেখাক না কেন, অন্তিকেরও হয়তো একই অবস্থা। প্রাণিশার আপাতত অলস সময় কাটছে, পরশু পিকনিক, কিন্তু তা নিয়ে প্রাণিশার মধ্যে কোনো উত্তেজনা কাজ করছে না। তার মায়ের কথা মনে পড়ছে এখনও খুব। সে ভাবলেও কিছু একটা আঁকা যাক, না হয় এইভাবেই মন খারাপ করে থাকতে হবে সারাটা রাত। কারণ তার সব রকম মন খারাপই ভোলানোর ওষুধই হলো আঁকাআঁকি। বড় ক্যানভাসে এই মুহূর্তে আঁকা সম্ভব না, সময় নিয়ে বসতে হবে। আর্ট বুকটা নেওয়া যাক, কিন্তু আর্ট বুকের কথা ভাবতেই প্রাণিশার মনে পড়লো ওটা অন্তিকের কাছে। কালকে বলার পরেও প্রাণিশা আর্ট বুক না নিয়ে চলে এসেছিল রাগে যেতে। এখন নিজের বোকামির জন্য নিজের গালে থাপ্পড় দিতে মন চাইছে তার। ইস, আবার মানুষটার সামনে যেতে হবে, আবার তাকে অপমান করবে। সে সব সময় অন্তিকের সামনে যায় ইচ্ছে করে এসব বলে। প্রাণিশা খুব বিপাকে পড়ল, কি করা যায়? আরে প্রাণিশা তো ভুলেই বসেছিল যে অন্তিক এ সময় বাড়িতে থাকে না। সে বাড়ি আসে খুব রাত করে, এটাই পারফেক্ট সময় নিজের আর্ট বুক নিয়ে আসার। সে তাড়াতাড়ি গেল, অন্তিকের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। এক মুহূর্তে সে যে আসলেই নেই বাড়িতে তা একেবারেই শিওর না হয়ে ঢোকা যাবে না, না হলে দেখা যাবে হঠাৎ কোনো কারণে বাড়িতে এসেছে। আর সেই অন্তিক নেই ভেবে রুমে গেলে তখন আবার ফালতু কথাবার্তা শুরু। প্রাণিশা রুমের বাইরে দাঁড়িয়ে উকি ঝুঁকিয়ে দিল, না কেউ নেই। সে রুমে ঢুকে টেবিল, ড্রয়ার, ড্রেসিং টেবিলে সব এখানে ওখানে এখানে সেখানে অনেক খুঁজলো, কিন্তু পেল না। একটা ড্রয়ার খোলা যাচ্ছে না। প্রাণিশার মনে হলো ওটাতেই আছে তার আর্ট বুক। সে খুব করে ওটা খোলার চেষ্টা করলো, ড্রয়ারের হাতল ধরে টানতে টানতে তার হাতের ব্রেসলেটটাও পড়ে গিয়েছে। ওটা নিতে যেই ঝুঁকবে অমনি দেখলো ড্রয়ারটা লক করা। এটা দেখে প্রাণিশার ইচ্ছে করছে মাথাটা কোথাও বাড়ি মেরে ফেটে ফেলতে। এতক্ষণ কেন খেয়াল করলো না? নিজেকে নিজেই গাধি ডেকে গালি দিল। অন্তিক ঠিকই বলে, তার বুদ্ধি হাঁটুর নিচে। লোকটা বোধহয় আন্দাজ করতে পেরেছিল যে সে খাতার কথা মনে পড়লেই নিতে আসবে, কিন্তু বিশেষ করে যখন সে বাড়ি থাকবে না, তাই এমন করেছে। প্রাণিশার অন্তিকের উপর খুব রাগ হচ্ছে। মানুষটা সব সময় তাকে বিপাকে ফেলে। এখন যদি সে তার কাছে সামনাসামনি আর্ট বুক চাইতে আসে, তাহলে তাকে এটা সেটা কথা শোনাতে আরও পেয়ে বসবে। কিন্তু তাও চাইতেও হবে সামনাসামনি হলেও, কারণ ওই আর্ট বুকটা ছাড়া প্রাণিশার চলবে না। রাতে সবাই ড্রয়িং রুমেই বসেছে। একটু পর বাড়ির ছেলেরা সবাই আসলেই তখন খেতে বসবে সবাই মিলে। দিগন্ত আগেই চলে এসেছে, সে ইসির পাশে বসে আছে এখন। প্রাণিশা তার দাদি শাশুড়ির মাথা টিপে দিচ্ছে সোফায় বসে। হঠাৎ কেউ কলিং বেল বাজালে প্রাণিশাই যায় দরজা খুলতে। অন্তিক এসেছে। প্রাণিশা ভেবেছিল তার 2 শ্বশুর হবে হয়তো, তারে তো আসে এ সময়, তার স্বামী আসবে জানলে সে কখনোই দরজা খুলতো না। অন্তিক প্রাণিশাকে দরজা খুলতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। প্রতিদিন তো তার মাই দরজা খোলে। তারপর ভাবে আজ তাড়াতাড়ি এসেছে বলেই হয়তো একটু ব্যতিক্রম। তবে বাড়ি এসেই এই মেয়েকে দেখে মন্দ লাগছে না, বরং সে বাইরে থেকে এসেছে আর তার বউ দরজা খুলে দিয়েছে। ব্যাপারটায় অদ্ভুত ভালো লাগা কাজ করছে। অন্তিক কথাটা ভাবতেই নিজেই থমকে গেল। বউ? সে প্রাণিশাকে আরেকবার আপাতমস্তক দেখল। আমি তো সেদিন মজা করে জিজ্ঞেস করেছিলাম বউ হতে চাও কিনা, তুমি তো দেখি সিরিয়াসলি নিয়ে নিলে। স্বামীর জন্য দরজা খুলে তার মন জয় করতে চাচ্ছ? প্রাণিশা অন্তিকের কথা শুনে অবাক হয় না,
তার এই কয়েকদিনেই অভ্যাস হয়ে গিয়েছে অন্তিকের এই ধরনের কথাবার্তা শোনার। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তার এই রূপের সাথে প্রাণিশা ছাড়া আর কেউ পরিচিত না। সে যদি অন্তিকের প্রতি তার প্রতি এমন আচরণ কাউকে বলতে যায় তাহলে তাকে কেউ বিশ্বাস করবে না, তা সে নিশ্চিত। সবার কাছে গম্ভীর আর শুদ্ধ চরিত্রের মানুষ কিনা যে ফোনে টাইপ করে দেখালো নিজের কথাগুলো অন্তিককে। আপনার মন আপনি জয় করুন। আমি তো ভেবেছিলাম বাবারে এসেছেন, আপনি জানলে জীবনেও দরজা খুলতাম না। আচ্ছা, মিথ্যা বলে পার পেয়ে যাবে ভেবেছ? তোমার হাবভাব আমি বুঝি না? বুঝলে বুঝতে থাকুন, আমার সাথে কথা বলতে আসছেন কেন? ফোনটা অন্তিকের সামনেই ধরে রেখেছিল সে। তার পড়া হয়েছে বুঝতে পারার সাথে সাথে তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন নিয়ে চলে গেল। অন্তিক প্রাণেশার অ্যাটিটিউড দেখে তীক্ষ্ণ চোখে তাকায়। তার সামনেই ভাব দেখিয়ে চলে গেল 2 দিনের একটা মেয়ে। সামান্য রাগ হলেও নিজেকে সামলে ভিতরে আসলো সে। তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে দাদি জিজ্ঞেস করলেন, দাদুভাইয়ের কাজ আজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল বোধহয়। হ্যাঁ দাদি, হাতে যে কেসটা আছে ওটার ব্যাপারে সব মিটমাট, শুধু শুনানির অপেক্ষা। তে ফ্রি আছে আপাতত। হ্যাঁ, এবার নিজেকে একটু বিশ্রাম দাও। সবসময় শুধু কাজ আর কাজ, কাজ করতে করতে মেশিন হয়ে যাচ্ছ সবাই। এবার পরিবার, ব্যক্তিগত জীবন এসবের দিকে একটু মনোযোগ দাও। অন্তিক ভালোই বুঝতে পারছে দাদি কিসের ইঙ্গিত দিচ্ছে তা। সে কিচেনে থাকা প্রাণিশার দিকে আবার তাকালো। প্রাণিশা তার 2 শাশুড়ির হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছিল। মাঝে মাঝে ওদের কথা শুনেও হাসছে। হাসতে হাসতে অন্তিকের দিকে চোখ গেলে দেখে সে তাকিয়ে দেখছে। তাই সে হঠাৎ অন্তিকের দিকে পিঠ দিয়ে ঘুরে দাঁড়ায়। অন্তিক তার সাহস দেখে অবাক না হয়ে পারছে না। পদে পদে তাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। সে চোয়াল শক্ত করে প্রাণিশাকে পিছন থেকে এক পলক দেখে রুমের উদ্দেশ্যে যায়। প্রাণিশা ভাবছে অন্তিকে ভাব দেখাতে গিয়ে 2 বার রাগিয়ে দিল, কিন্তু এখন তো তাকে 8 বুকের জন্য যেতেই হবে। ইস, আবার বোকামি করলো সে। তবুও সে 2 শাশুড়িকে বলে কিচেন থেকে বেরিয়ে এলো। খাতাটা তার লাগবেই, দরকার পড়লে ক্ষমাটা চেয়ে নেবে। অন্তিক রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। বিছানায় থাকা ফোনটা বেজে ওঠে। তার পরনে শুধু একটা ট্রাউজার আর গলায় সাদা টাওয়েল। সে ওটার এক কোণা দিয়ে মাথা মুছতে মুছতে রিসিভ করে। বলো স্যার, বিয়ের দিনের ঘটনা যে পূর্ব পরিকল্পিত ছিল আর আয়াজ খানের হাত আছে এতে, তার সব প্রমাণ জোগাড় হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজও হাতে আছে এখন। এবার মামলা টুকে দিলে ভালো হতো না? প্রমাণ দিয়ে কি হবে? বেশিতে বেশি ধারা 363 থেকে 366-তে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও জরিমানা হওয়ার আইন আছে। কিন্তু তোমার মনে হয় আয়াজ খানকে এভাবে আটকানো যাবে বলে? ওকে আমি অন্য উপায় দেখে নেব। আচ্ছা স্যার, আপনি যেমনটা ভালো মনে করেন। ওকে। অন্তিক ফোন কেটে আবার মাথা মুছতে মনোযোগী হয়। চুল মুছতে মুছতে হঠাৎ চোখ যায় নিচে পড়ে থাকা ব্যাসলেটে। সে ভাবে তার রুমে মেয়েদের ব্যাসলেট এলো কোত্থেকে? বোনেরা কেউ এসেছিল কি? হয়তো। এর মধ্যেই আবার রুমের দরজার বাইরে দাঁড়ানো কাউকে চোখে পড়ে। কারো হোন্নার কোনা দেখা যাচ্ছে। সে ভাবে সেই দিদির কেউ হবে হয়তো। মাঝে মাঝে তো এটা সেটা আবদার নিয়ে আসে, বাবা আর চাচাকে কোনো কারণে মানাতে না পারলে। এসি নাকি? ভেতরে আয়। প্রাণিশা আস্তে আস্তে ভিতরে আসে। অন্তিক ওকে দেখে ব্রু কুচকে তাকায়। এই মেয়ে হঠাৎ এখানে? এমনি তো অন্তিকের সামনে আসার পাত্রী সে নয়। তাহলে বোকা রানী হঠাৎ স্বামীর রুমে? কোনো দরকার? প্রাণিশার রাগ হলেও নিজেকে সামলালো। কিন্তু সে ইশারায় বোঝাতে যাবে যে তার দরকার আছে, তার আগে অন্তিকের দিকে নজর যায়। খালি গায়ে দাঁড়িয়ে আছে মানুষটা। শুধু একটা প্যান্ট পরে আছে আর গলায় টাওয়েল। পুরো উদাম হালকা ভেজা শরীর। সে লজ্জা পেয়ে মাথাটা ঘুরিয়ে নিল। ইস, লজ্জায় তার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, গালও লাল হয়ে আছে। অন্তিক হঠাৎ ওর মুখ ফিরিয়ে নেওয়াতে চোখ ছোট ছোট করিয়ে তাকায়। লাল লাল গাল দুটো দেখে বোঝা যাচ্ছে বুঝে নেই লজ্জা পাচ্ছে। অন্তিক নিজের দিকে তাকায়। উদাম শরীর, সারা দেহ হালকা ভেজা, ট্রাউজারটা নাভির অনেক নিচে। সে গায়ে একটা টি শার্ট জড়াতে যাবে তখনই খেয়াল হয় এই মেয়েটা তাকে বারবার নিচে কিভাবে ইগনোর করে যাচ্ছিল। তখন ভাব দেখাচ্ছিল এখন নিশ্চয়ই কোনো দরকার আছে বলেই এসেছে। এত সহজে তো ছেড়ে দেওয়া যাচ্ছে না। সে গায়ে আর কিছুই নেয় না, উল্টো টাওয়েলটাও রেখে দেয়। আর ওভাবেই প্রাণিশার দিকে এগিয়ে আসে। মাথাটা খানিক নিচে করে প্রাণিশার কাছে দাঁড়ায়। ওর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, কিছু দরকার? আমার কাজ আছে, তাড়াতাড়ি বলো। অন্তিকের এমন সম্মোহনী দৃষ্টি আর কথা যে কোনো মেয়ের ঘায়েল হওয়ার জন্য যথেষ্ট।
অথচ প্রাণেশা তার দিকে তাকাতেও পারছে না লজ্জায়। সে আর তাকায়ও না, ওভাবেই ফোনে কিছু টাইপ করে। অন্তিক ওর আপাতমস্তক দেখে নিয়ে কী টাইপ করছে তা বুঝতে ওভাবেই ফোনের দিকে তাকায়। সে লিখেছে, আমার আর্ট বুকটা আপনার কাছে ছিল, ওটা প্লিজ আমি ফিরিয়ে দিন, ওটা নিতেই এসেছি। প্রাণেশা আর ফোনটা আলাদা করে তাকে দেখাতে হয় না। সে টাইপ করতে করতেই অন্তিক ওভাবেই লেখাগুলো পড়ে নিয়েছে মনে মনে। সে বলে ওঠে, ওটা তো ওর পাবে না। ওই খাতার চিত্রগুলো আমার খুব ভালো লেগেছে, তাই আমার কাছেই থাকবে ওটা। প্রাণেশা অন্তিকের দিকে অসহায় দৃষ্টিতেই তাকায়। তার আর্ট বুকটা আর দেবে না, এভাবে নিয়ে নেবে ভালো লেগেছে বলে। তাকে বললে কি সে অন্য কোনো চিত্র এঁকে দিত না? পুরো আর্ট বুকটাই নিয়ে নেওয়ার কী দরকার? অন্তিক প্রাণেশার ওই অসহায় চোখ জোড়ায় নিজের চোখও রাখে। কয়েক সেকেন্ড ওকে দেখে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ায়। টাওয়েলটা বিছানা থেকে আবার নিয়ে মাথা সুন্দর করে মুছে নিয়ে বলে, দিতে পারি তোমার আর্ট বুক, তবে শর্ত আছে। যদি মানতে পারো তবেই পাবে ওই খাতা, নয় ভুলে যাও। প্রাণেশা এক মুহূর্ত ভাবে কি করবে। লোকটার যে স্বভাব, না জানি কি শর্ত দেয়, তা কোনো মতেই বোঝায় সে শর্ত মানবে। অন্তিক তার সূচক উত্তর পেয়ে বলে, গ্রেট, বিছানায় এসো। প্রাণেশা এই কথা শোনার সাথে সাথে বিস্ফোরিত চোখে তাকায়। বিছানায় এসে মানে? যেখানে অন্তিক নিজে বিছানায় বসে আছে সেখানে প্রাণেশার ওখানে কি কাজ? ইস, কি বাজে শোনালো কথাটা। তবু সে একটা ঢোক গিলে ইশারায় বোঝালো সে ওভাবেই ঠিক আছে। অন্তিক প্রাণেশা মনে মনে কি ভাবছে তা ঠাউর করতে পেরে বলে, তোমাকে বিছানায় এসে বসতে বলেছি, শুধু বিছানায় এসে আমার সাথে রোমান্স করতে হবে এমন কিছু বলিনি। প্রাণেশা অন্তিকের কথা শুনে থতমত খেয়ে যায়, সাথে লজ্জাও পায়। এমন কথা শুনে সে মোটেও রোম্যান্স করতে হবে এমন কিছু ভাবেনি। আর তো অন্তিকের সাথে বিছানায় একসাথে বসতে হবে ভেবে লজ্জা লাগছিল। একটু বেশি বেশি বুঝে সবসময়। মেহেরিন আর অয়ন্তী তার রুমের বেলকুনিতে বসে আছে। ওরা দুজন ছোটবেলা থেকেই খুব ঘনিষ্ঠ। মেহেরিন যতবার নানা বাড়ি আসে ততবার অয়ন্তীর সাথেই তার রুমেই থাকে। বিকেল থেকে অয়ন্তী খেয়াল করছে মেহেরিনের ম্লান চেহারা। তখন সবাই কত হইহুল্লোড় করছিল, অথচ মেহেরিনের মতো আনন্দের ছিটে ফোটাও ছিল না। সে অবশ্য এর কারণ জানে, কিন্তু সে করবেই বাকি। তখন কত করে বলতো যেন ভাইকে নিজের অনুভূতি জানিয়ে হলেও যেন রাখে। হ্যাঁ সূচক উত্তর আসুক কিংবা না আসুক, না জানিয়ে রাখলে অন্তত আজকে এত বিষাদ নিয়ে ঘুমড়ে মরতে হতো না। অন্তিক তাকে ভালোবাসে না এটা হলেও বলে নিজেকে বুঝ দিতে পারত। সে তাকে ভালোবাসে না, তার জন্য মনে এত বিষাদ পুষে রেখে লাভ নেই। কিন্তু মেয়েটা নিজের পক্ষ থেকেই অনুভূতির কোনো জানান দেয়নি কখনো। তাহলে অন্তিক কেন তার কথা ভাববে কি? সে কি আদৌ জানতো যে মেহেরিন তাকে ভালোবাসে? জানলে না হয় মানা যেত। এখন নিজের দোষে নিজের এই অবস্থা। এই একদম মনমরা হয়ে থাকবি না তো এভাবে। আমার আর ভালো লাগছে না। ভেবেছিলাম কত আনন্দ করব, কত জায়গায় ঘুরে বেড়াবো এবার তোরা দেশে আসলে, কিন্তু বসে আছিস দেবদাসী হয়ে। তখন যদি আমার কথা শুনে ভাইয়াকে একবার হলেও মনের কথা জানাতি, তাহলে আজ এই দিন দেখতে হতো না। অবশ্য দেখতে হতো না এটাও ভুল। ওদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছে সেটা ভাইয়া যদি তোর সাথে কোনোভাবে কমিটেড থাকতো তাহলেও হতোই। মোট কথা উপরওয়ালা প্রত্যেকের জুটি আগে থেকেই ঠিক করে রেখেছে, সেখানে এসব আবেগ টাবেগের কোনো কাজ নেই। তাই এসব ভুলে যা। আমার ভালোবাসাকে তোর কাছে সামান্য আবেগ মনে হচ্ছে? কারুকে ভালোবাসিস না বলে এত সহজে ভুলে যেতে বলতে পারছিস। আর আমি তোর ভাইকে মনের কথা বলার জন্য মনে হয় সবসময় কাছাকাছি পেয়েছি। যবে থেকে ভালোবাসতে শুরু করেছি তবে থেকেই তো এদেশ ওদেশ করে কাটিয়েছি অন্তিক ভাই। মনের কথা জানানোর সুযোগ পেলাম কই? তাও ঠিক, কিন্তু তুই রাগ করিস না আমার কথায়, কেমন? বুঝিসই তো আজকাল যা গরম, মানুষের মাথায় ঠিক থাকে না। অয়ন্তীর কথা শুনে মেহেরিন বিরক্ত চোখে তাকায়। খালি ফাসলামো। অয়ন্তী ওকে একটু স্বাভাবিক হতে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে তাকায়। আচ্ছা এক কাজ করি, ছাদে চল, ছবি ওঠাবো। অনেক দিন ইনস্টাতে কিছু পোস্ট করা হয় না। চল চল। এই রে, ছবি তুলতে যাচ্ছি অথচ ফোন ছাড়া? ভাবনা কনফার্ম আমাদের জন্য। তুই যা, আমি ফোন নিয়ে আসছি। মেহেরিন মাথা নাড়িয়ে হাঁটা ধরে। সে ভাবছে সত্যি কি একবার অন্তিককে জানালে আজ তাকে এতটা পড়তে হতো না। কিন্তু অন্তিক ভাইকে সে ফেলই কই যে মনের কথা জানাবে? তার মনে অন্তিক ভাইয়ের জন্য প্রথম অনুভূতি এসেছে 18 বছর বয়সে। অন্তিক ভাই তখন প্রথম
আইন চর্চা শুরু করেছে ঢাকার প্রভাবশালী আইন ফার্মে। এর আগে মাত্র 19 বছর বয়সে জার্মান ব্যাংকে ইন্টার্নশিপে BEI-তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে। তখন তার দেখাও পেত না যে অনুভূতিই জানাবে। যখন জানায় তখনও সে ক্যারিয়ার শুরু করতে দিকে। এরপর সে একবার জানাতে চেয়েছিল অবশ্য, কিন্তু জানানোর সুযোগ পাওয়ার আগেই সে লন্ডন চলে যায় আরেকটা গবেষণায়। ওটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল অবশ্য। মেহরিন তখন কী যে খুশি হয়েছিল, ভেবেছিল এবার দুজনে দেশে আসলেই জানাবে। কিন্তু অন্তিক দেশে আসলেও মেহরিনের আসার আগেই অন্তিক ভাই অন্য কারো হয়ে গেল। ভাবতে ভাবতেই সে অন্তিকের রুমের সামনে আসতেই একটু অন্তিক ভাই কী করছে তা দেখতে মন চাইল। মনের মানুষকে উকিঝুঁকি দিয়ে দেখতে কার না ভালো লাগে? ভালো খারাপ পবিত্র নিষিদ্ধ এসব মাথায় আসে নাকি? মেহেরিনও অন্তিককে এক পলক লুকিয়ে না দেখিয়ে থাকতে পারল না। সে দরজাটা একটু ফাঁক করে ভিতরে তাকালো। প্রাণিশা বিছানায় শোয়া, তার শরীরের ওপর অন্তিক খালি গায়ে। প্রাণিশা ছটফট করছে, দুই হাতে অন্তিককে সরাতে চাইছে। সে প্রাণিশার হাত দুটো ধরে মাথার ওপর চেপে ধরে। প্রাণিশা রেগে অন্তিকের দিকে মুখ ফিরিয়ে নেয়। অন্তিক জোর করে ওর গাল ধরে নিচের দিকে তাকাতে বাধ্য করে। তারপর অন্তিক কিছু একটা বললো নাকি জিজ্ঞেস করলো প্রাণিশাকে, কী জানি। সে মুখে কিছু বলতেও পারছে না, হাতও বন্দি, পুরো শরীর অন্তিক কবজা করে নিয়েছে। অন্তিকে জিজ্ঞাসা করা কিংবা বলার বিপরীতে সে কিছু বলতে না পেরে মাথাটা হালকা উঁচু করে অন্তিকের ঘাড়ে কামড় দিল। না, পারেনি বোধ হয়, ঘাড় অবধি পৌঁছিয়েছে কিন্তু কামড়াতে পারেনি। মেহরিন আর দেখতে পারল না, তার চোখ দিয়ে পানি পড়ছে বৃষ্টির ফোঁটার মতো অবরিত। দৌড়ে চলে গেল সেখান থেকে। যাওয়ার পথে অয়ন্তীর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে বেঁচেছে, কিন্তু মেহরিনের সেদিকে হুঁশ নেই। সে ছুটে আবার অয়ন্তীর রুমে চলে গেল। অয়ন্তী ওর এই হাল দেখে নিজেও ছুটল পিছু পিছু। প্রাণিশা তাকে কামড়াতে চেয়েছে এটা অন্তিক প্রথমে বুঝতে পারেনি। চোখ ছোট ছোট করে হঠাৎ মুখ উঁচিয়ে কী করতে চেয়েছিল মেয়েটা সেটা বোঝার চেষ্টা করলো সে। এভাবে চেপে ধরি, তারপর যখন কিছু বুঝতে না পেরে কামড় দিতে চেয়েছে ওটা বুঝতে পারে, তখন ওকে বিদ্রুপ করে হাসে। এত সহজ? বাচ্চাদের মতো কামড় দেওয়ার অভ্যাসও তো দেখছি এখনো হয়নি, আবার বড়দের মতো এত দিমাগ আসে কোত্থেকে? প্রাণিশার খুব অস্বস্তি হচ্ছিল। লোকটার কি হুঁশ জ্ঞান নেই এই মুহূর্তে? সে কি বুঝতে পারছে না প্রাণিশার সাথে তার শরীর খুব বাজেভাবে স্পর্শ করছে? লোকটা কি সব মেয়েদের সাথে এমন বাজে বিহেভ করে, নাকি সেই বউ বলে তার সামনে লাগাম টানতে চায় না নিজের? প্রাণিশা এসব ভাবছিল। তার খুব রাগ হচ্ছে, কোনো উপযুক্ত জবাব দিতে পারছে না নিজের প্রতিবন্ধকতার কারণে। তাকে যেভাবে কবজা করে নিয়েছে, ইশারায় জবাব দিবে তার সুযোগও নেই। আবার একটা কামড় দিয়ে মনে শান্তি পেতে চেয়েছিল, সেটাও হলো না। এর মধ্যে অন্তিকের বিদ্রুপ দেখে আর কথা শুনে নিজেকে আর সামলাতে পারল না। সে আবার নিজের মাথা তুলল, তবে এবার আর ঘাড়ে কামড় দিতে চেয়ে আবার ব্যর্থ হওয়ার রিস্ক নিল না। একদম জোরে করে বিদ্রুপ করে হাসা ওই ঠোঁট দুটো কামড়ে দিল। তারপর আবার নিজের মাথাটা আগের অবস্থায় নিয়ে গেল। মেয়েটা এখনও রেগে, রাগে যেতে জোরে জোরে নিঃশ্বাস ফেলে অন্তিককেই দেখাচ্ছে। অন্তিকও এখনও যা ঘটেছে তার গভীরতা উপলব্ধি করতে পারেনি। তার হাত দুটো কামড় খাওয়ার সাথে সাথেই ছেড়ে দিয়েছে। তোমার সাহস কম নয়, ভয় করলো না একটু? প্রাণিশা ওভাবেই শক্ত মুখে মাথা নাড়িয়ে বোঝায় তার ভয় করেনি। অন্তিক 2 সেকেন্ডের মতো শক্ত চোখে ওর দিকে তাকায়। প্রাণিশা নিজেও ওভাবেই তাকিয়েছিল তার দিকে। তারপর অন্তিকের পরবর্তী পদক্ষেপ আন্দাজ করতে পেরে নিজের মাথাটা কাত করে নেয়, চোখ মুখ কুচকে ঠোঁট দুটো হাত দিয়ে চেপে ধরেছে। অন্তিক তাকে জোর করে নিচের দিকে ফেরালো না, সে সোজা তার গলায় মুখ গুজে দিয়েছে। জোরে কামড়ে দিল নিজেও। প্রাণিশা 2 হাত দিয়ে ধাক্কা দিতে চাইলেও লাভ হলো না। সে হাত দুটো বিছানায় চেপে ধরে আরও একটা কামড় বসিয়ে দিয়েছে। মেয়েটা এবার পুরোপুরি নিস্তেজ হয়ে গিয়েছে, আর লড়াই করার শক্তি নেই। একই জায়গায় পরপর দুটো কামড়, শক্ত কামড় খেয়ে সে অবশ প্রায়। তার 2 চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ছে অবরত। অন্তিক মাথা তুলে যখন মেয়েটার হাল দেখল, তখন গিয়ে একটু নরম হয়েছে। ওকে ছেড়ে আস্তে আস্তে উঠে বসে। কিন্তু প্রাণিশা ওভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে চোখ বন্ধ করে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে কাঁদছে মেয়েটা, কিন্তু ওর কান্নার শব্দ হয় না। বোবাদের কান্নারও বোবাই হয়। অন্তিক আস্তে আস্তে উঠে একটা সিগারেটে আগুন ধরিয়ে সেটা 2 ঠোঁটের মাঝে নেয়। তারপর ওভাবে বিছানায় নিস্তেজ হয়ে নিঃশব্দে কাঁদতে থাকা প্রাণিশাকে কয়েক সেকেন্ড দেখে সিগারেট টানতে টানতে বেলকনিতেই চলে যায়। অন্তিক বেলকনিতে দাঁড়িয়ে অবরত
সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছে। তার মনটা ভীষণ অশান্ত, অথচ বাইরে থেকে দেখে তা বোঝার উপায় নেই। যা ঘটেছে তার গভীরতা তখন বুঝতে না পারলেও এখন বেশ বাড়ছে। রাতের এই কালো আকাশের পানি চেয়ে সে ভাবছে কি চেয়েছিল আর কি হয়ে গেল। অন্তিক তখন প্রাণিশাকে ডেকে বিছানায় তার পাশে বসিয়ে তার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিল। প্রাণিশা অন্তিকের হঠাৎ এসব জানতে চাওয়ায় অবাক হলেও ইশারায় তার মামা বাড়িতে কে কে ছিল সব বোঝায়। অন্তিক তার অন্য কোনো ঘনিষ্ঠ আত্মীয় আছে কিনা জানতে চাইলে প্রাণিশা লিখে বলে, আমি ছোট থেকে নানা বাড়িতে ছিলাম, তারপর নানা নানি আর মা মারা গেলে মামা তার পরিবার সহ আমাকে নিয়ে এখানে শিফট হয়। তারপর এখানেই আছি তারপর থেকে। বাবার দিকের কোনো আত্মীয়কে চিনি না আমি। আমার মা নানা নানির পালিত সন্তান ছিলেন, তাই মায়ের দিকের আত্মীয় বলতে মামার চাচা ফুপু খালা মামা এইসবই। আমার মা যেহেতু পালিত সন্তান ছিলেন, তাই তারা মায়েরই তেমন খোঁজ খবর নিতেন না। আমার আবার নিবে তো পরের কথা। সব দিক থেকে দেখতে গেলে আমার একমাত্র আত্মীয় বলুন কিংবা আশ্রয় সব মামাই, যাকে সেদিন আপনার জন্য হারিয়ে ফেলেছি। অন্তিক পুরো লেখাটা পড়ছিল মনোযোগ দিয়ে। যা বুঝেছে তাতে দাঁড়ায় প্রাণিশার দুই কুলে ওই মামা মামি ছাড়া আর কেউ নেই। একে তো শারীরিক প্রতিবন্ধকতা, তার উপর পরিবারহীন। প্রাণিশার পরিস্থিতি বুঝে দীর্ঘশ্বাস ফেলল সে, কিন্তু শেষেই লেখাটা পড়ে এসে খুব অবাক হয়। সেদিনের ওসব ঘটনার জন্য সে দায়ী। অবাক স্বরে অন্তিক জিজ্ঞেস করে, সেদিনের ঘটনার জন্য তুমি আমাকে দায়ী করছো? তা নয়তো কি। ওই রুমে আগে থেকে আমি ছিলাম। আমার জ্বর ছিল বলে অস্বস্তি হচ্ছিল খুব। একটু চোখে মুখে পানি দিয়ে রেস্ট নিতে গিয়েছিলাম আমি। কনের বাবা মা আমার বন্ধু হয়, উনিই ব্যবস্থা করে দিয়েছিলেন। যেখানে আগে থেকেই একজন ছিল সেখানে গিয়ে কাপড় চোপড় খুলে ফেলার মানেটা কি? আপনাকে পুরো রিসোর্টে অতগুলো রুম রেখে আমি যেখানে ছিলাম সেখানেই যেতে হবে? আর কোনো রুম ছিল না। শুধুমাত্র আপনার জন্য আমি আমার একমাত্র আশ্রয়টা হারিয়েছি। একটা মামাই ছিল আমার মাথার উপর হাত রাখার মতো। সে এখন আমার চেহারাটাও দেখতে চায় না। তোমার মামাকে আমি বলেছি যাতে তোমার থেকে মুখ ফিরিয়ে নেই, তোমাকে ভুল বুঝে? বলেননি, করে বুঝিয়েছেন। মামা মামি তখন এমনিতেও আরশিয়াপুর ট্রমা কাটিয়ে উঠতে পারেনি, তাও নিজেদের শক্ত দেখাতে স্বাভাবিক আচরণ করছিল। বিয়েতে এসেছিল আমাকে আর আরিফকে নিয়ে। এর মধ্যে এমন একটা ঘটনা, মামি তো মনে করে আরশিয়াপু পালাবে তা জেনেও তাদের জানাইনি আমি। সাথে আমারও কারোর সাথে সম্পর্ক আছে ভাবে সে। ভাগ্যিস মামা তখন বিশ্বাস করেনি এসব। কিন্তু তখন মামির কথায় কান না দিলেও আপনার সাথে আমাকে দেখে হয়তো আর বিশ্বাস ধরে রাখতে পারেননি আমার উপর। তো সে দায় আমার না, তোমার আরশিয়াপুর। সে পালানোর আগে তোমার যে এতে হাত নেই জানিয়ে যায়নি, তাহলে তোমার মামা মামির তোমাকে ভুল বলছার দায়ভার আমার হয় কি করে? আপনি কি পাগল? আরশিয়াপু পালাবে আর পালানোর আগে বলে যাবে সে যে পালাবে, আর এতে আমার কোনো হাত নেই, তাই না? যত সব। বিরক্তি দেখাচ্ছ কাকে তুমি? হিউম্যান সাইকোলজি বলছো? বাড়িতে দু বোন থাকলে তাদের একজন যদি পালায়, তাহলে অন্য বোন এসব জানে এমনটা যে কেউ ভাববে। বরং সবার আগে এটাই মাথায় আসবে, আসলে তুমি যখন তাদের নিজের সন্তান না, তখন তারা নিজেদের অবচেতন মনে তোমাকে বারবার দোষী দেখিয়ে রাগ মেটাতে চাইবে। স্বাভাবিক। তাই তোমার বোনের কোনোভাবেই নিজের বাবা মাকে এটা বুঝিয়ে যাওয়া উচিত ছিল যে তুমি নির্দোষ। অন্তিকের যুক্তি শুনে প্রাণিশা এবার একটু দমে যায়। সে তো ভুলে গিয়েছিল উকিল সাহেবের সাথে তর্কে জেতা অত সহজ না। তবে এই লোক পুরো ঘটনায় নির্দোষ এটা প্রাণিশা কিছুতেই মানে না। হর্ষি আপু কিছু ভুল আছে ঠিক, কিন্তু উকিল সাহেবও মোটেও নির্দোষ না। তবে সে এবার এসব নিয়ে আর লিখে দেওয়ার সাহস করতে পারে না। তাই এসব ভেবে ভেবে অবচেতন মনে গাল বাকিয়ে একটা ভেঙচি কাটে অন্তিককে। কিন্তু অন্তিক আগে থেকেই প্রাণিশার দিকে তাকিয়ে মনে মনে অনেক কিছুই ভাবছিল। তার মোটিভ ছিল ডিভোর্স পেপারে সাইন নেওয়া, কিন্তু মেয়েটা যদি ডিভোর্স নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে চায় আত্মসম্মান দেখিয়ে, তাহলে কোথায় যাবে? তাই আগে তার কোনো নিকট আত্মীয় আছে কিনা জেনে নিতেই চেয়েছিল, যেখানে সে এই বাড়ি থেকে চলে যাওয়ার পর যেতে পারবে। কিন্তু এখন তো সব গরমিল হয়ে গেল। এসব ভেবেই চিন্তিত মুখে প্রাণিশার দিকে চোখ দিলে দেখতে পায় মেয়েটা তাকে আবার সেদিনের মতো ভেঙচি কেটেছে। আচ্ছা বেয়াদব মেয়ে, তাকে ভয়ও পাচ্ছে না, তার রুমে তার পাশে বসে তাকে ভেঙচি কাটছে। সে রেগে প্রাণিশাকে বলল, তোমার এই স্বভাব এখনো যায়নি, স্টুপিড। প্লিজ স্টুপিড কাকে বলছেন? এবারে তার কজন স্টুপিড আছে? তার মানে আমাকে? আপনি আমাকে স্টুপিড বলবেন কেন বারবার? সে লেখাটা লিখে রাগী ভঙ্গিতে দেখায় অন্তিকে। চোখ রাঙিয়ে কথা বলছো কার সাথে তুমি? আপনার সাথে। আপনি আমাকে বারবার অপমান করবেন স্টুপিড ডেকে, আর আমি চোখ রাঙালেই দোষ? তুমি আমাকে ভেঙচি কাটবে বারবার, আর আমি স্টুপিড ডাকলেই দোষ? আমি আপনাকে কবে ভেঙচি কেটেছি? নাকি
এখনো সেই দিনের ব্যাপার নিয়ে পড়ে আছেন আপনি। আমি কিন্তু সরি বলেছিলাম, তাই একটা ব্যাপার নিয়ে বারবার লাগতে আসবেন না। তোমার সাথে লাগতে আসার কোনো ইচ্ছা আমার নেই, আর মিথ্যাও তো বলতে চাও না দেখছি বেশ। কি মিথ্যে বলেছি আমি? এইমাত্র ভেঙচি কাটনি আমাকে। আপনাকে ভেঙচি কাটুক আপনার মুখ। এই বুঝিয়ে সে আবার ভেঙচি কেটে চলে যেতে চাইলে অন্তিক তাকে ধরে ফেলে, কিন্তু প্রাণিশা মোটেও দমে যায়নি। এবার সে নিজের হাত ছাড়িয়ে নেয় গায়ের সমস্ত শক্তি দিয়ে। এভাবে দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। এক পর্যায়ে অন্তিক ওকে নিজেও জোরে একটা টান দিয়ে দুজনেই একসাথে বিছানায় পড়ে যায়। প্রাণিশার গায়ের ওপর পড়েছে অন্তিক, কারণ প্রাণিশাই পড়তে নিচ্ছিল, কিন্তু নিজেকে বাঁচাতে অন্তিককে ধরতে গেলে সেও প্রাণিশার গায়ের উপর পড়ে। প্রাণিশা মুখে সরতে বলতে পারছে না বলে অন্তিককে বারবার হাত দিয়ে ঠেলতে চায়। অন্তিক নিজেকে ব্যালেন্স করবে তার আগেই এই মেয়ে এমনভাবে তাকে ঠেলছে দেখে তার মাথা গরম হয়ে গিয়েছে। সেও ভাবে প্রাণিশার দুই হাত বাহু ধরে শক্ত করে আর চোয়াল শক্ত করে তাকিয়ে বলে, এমন ভাব করছো যেন কোনো পরপুরুষ পড়েছে গায়ের উপর। অন্তিকের এমনভাবে মুখের সামনে এসে কথাটা বলায় দুজনের ঠোঁট প্রায় কাছাকাছি এসে গিয়েছে, আর নিঃশ্বাস এসে পড়ছে প্রাণিশার মুখে। তাই সে অস্বস্তি নিয়ে মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। অন্তিক এতে আরও রেগে যায়, ওর গাল ধরে আবার নিজের দিকে ফেরায়। আমাকে অপেক্ষা করার সাহস দেখো তুমি, অথচ ইউনিভার্সিটি গিয়ে ছেলেপেলেদের থেকে প্রেমপত্র তো ঠিকই নাও। আমার সামনে এত ভালো শাস্তি হবে না, তোমাকে আমার বোঝা হয়ে গেছে। প্রাণিশা অন্তিকের এমন কথা শুনে রেগে যায়। তাকে চরিত্রহীন বোঝাতে চাচ্ছে এই লোকটা। স্বামীকে অবজ্ঞা করে অন্যদের চিঠি দেয় সে। দেখেছে ওই চিঠিটা প্রাণিশা, কিন্তু সে খুঁজে খুঁজে চিঠি নেয়নি, আবার বলছে তাকে বোঝা হয়ে গেছে। হ্যাঁ, এতে দাঁড়ায় তার চরিত্রে প্রশ্ন তুলছে নিজে চরিত্রহীন হয়ে। তার স্বামী যদি ওই লোক না হতো তাহলে বিয়েটা যেভাবেই হোক সে মেনে নিত, কিংবা অন্তিক হলেও মানা যেত যদি তাকে শুরু থেকে মানে না বলে মুখে ফেনা তুলতো না। কিন্তু মানুষটা তাকে স্ত্রীর কোনো মর্যাদা দেয় না, তাহলে সে স্বামীকে অবজ্ঞা করবে না তো কী করবে? আবার তার চরিত্রে প্রশ্ন তুলছে, সে রেগে কী করবে হুঁশ জ্ঞান খুইয়ে ফেলেছে। হাত অন্তিকের কাছে বন্দি থাকায় হঠাৎ করে ঘাড়ে কামড় দিতে চায়, কিন্তু সফল হয়নি। এতে অন্তিক ওকে ব্যঙ্গ করলে রেগে আবার ঠোঁট কামড়ে দেয়। ব্যাস, এতেই যা ঘটার ঘটে গেল। অন্তিক নিজের ভাবনা শেষ হওয়া সিগারেটটা ফেলে দিয়ে রুমে আসে আবার, কিন্তু রুমে এসে প্রাণিশাকে এখনও ওভাবে শুয়ে থাকতে দেখে অবাক হয়। সে তো ভেবেছিল মেয়েটা চলে গিয়েছে। অন্তিক ওকে শান্ত হয়ে চলে যাওয়ার জন্য ব্যালকনিতে গিয়ে স্পেস দিয়েছিল, কিন্তু এখনও যায়নি। উপরন্তু যেভাবে ছিল এখনও সেভাবেই পড়ে আছে শরীরটা। সে কাছে আসে না, এখনও কোনো হেলদোল নেই মেয়েটার। খেয়াল করে প্রাণিশার চোখ বন্ধ। এবার অন্তিক সন্দেহ নিয়ে একেবারে কাছে এসে ওকে গালে হাত দিয়ে ডাকতে চায়, কিন্তু তার আগেই বুঝে যায় মেয়েটা অজ্ঞান হয়ে আছে। অন্তিক বিরক্তিতে মুখ দিয়ে সূচক শব্দ করে, তারপর নিজেই বলে, সামান্য একটা চুমু নিতে পারলো না? তারপর আবার ভাবে, না, সে তো চুমু দেয়নি, দিয়েছে কামড়। কিন্তু কামড় খেয়েও অজ্ঞান হতে হবে? বিয়েটা স্বাভাবিক হলে এতদিনে অন্তিক আর ভাবে না, শুধু প্রাণিশার সারা অঙ্গে একবার চোখ বোলায়। এর মধ্যে দিতি অন্তিককে ডাকতে আসে রাতের খাবার খেতে। সবাই নিচে অপেক্ষা করছে। বাইরে থেকে চেঁচিয়ে এই কথা বলে প্রাণিশা ভাবি মেহেরিন আপু আর অয়ন্তী আপুকে ডাকতে চলে যেতে নেয়, কিন্তু অন্তিক ওকে ডাক দিয়ে ভিতরে আসতে বলে। সে এসে দেখে ভাবি অন্তিক ভাইয়ের রুমে শুয়ে আছে। সে এই রুমে কেন? দিদি অবাক হয় খুব, কিন্তু কিছু জানতে চায় না। ভাইকে জিজ্ঞেস করবে ভাবি তার রুমে কেন, কি লজ্জার ব্যাপার। তবে প্রাণিশাকে নির্জীবভাবে শুয়ে থাকতে দেখে তার অদ্ভুত লাগে। সে ইতস্তত করে বলে, ভাই, বলছিলাম ভাবিকে ঠিক করে শুয়ে দাও না। এভাবে বিছানার মাঝে, তার উপর বালিশ নেই মাথার নিচে, ঘাড় ব্যথা করবে। আর না খেয়ে ঘুমিয়ে গেল যে। তোর ভাবি ঘুমায়নি, অজ্ঞান হয়ে পড়ে আছে সে। দিদি আটকে উঠে অন্তিকের কথা শুনে, অজ্ঞান হয়ে আছে মানে কি হলো ভাবি? সে জানতে চাইলে অন্তিক বলে, দিগন্তকে ডেকে আন, যা, কি বলছো ওর থেকে জেনে নিস। দিদি তাড়াতাড়ি যায়। ও যেতেই অন্তিক প্রাণিশাকে বালিশের ওপর শুয়ে দিয়ে গায়ের ওড়না ঠিকঠাক করে দেয়। ওর চেহারায় দিকে তাকালে দেখতে পায় চোখের পাতা ভেজা, কেঁদেছে বোঝাই যাচ্ছে। বাড়ির সবাই আসলে ওকে অন্তিকের রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলে এমনিতেই বাবা মার কাছে নানান রকমের প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। তার ওপর যদি ওর এই কান্না ভেজা চোখ দেখে তাহলে না জানি কি অপবাদ দেয়। তাই সে চোখ দুটো মুছে দিতে হাত বাড়ায়, কিন্তু তার আগে বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে দিদি উপস্থিত। সবাই হুড়মুড়িয়ে তার রুমে ঢুকে।
অন্তিক বলেছিল দিগন্তকে ডাকতে, কিন্তু সবাইকে এইভাবে আসতে দেখে অবাক হয়ে তাদের দিকে তাকায়। সবার চিন্তিত মুখ দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে, আস্তে আস্তে উঠে গায়ে একটা শার্ট চড়ায়। একে তো প্রাণিশা অন্তিকের রুমে অজ্ঞান হয়ে আছে, তার উপর সে উদাম গায়ে ছিল এতক্ষণ। ব্যাপারটা খেয়াল করলেও কেউ আপাতমস্তক কিছু বলল না। উপরন্তু অন্তিককে এভাবে দেখিয়ে প্রাণিশা অজ্ঞান হলো কীভাবে সেটা জিজ্ঞেস করতেও সংকোচ লাগছে তাদের। স্টেথোস্কোপ কানে লাগিয়ে দিগন্ত প্রাণিশার পালস চেক করছে। বাড়ির সবাই এখনও আছে। প্রথমে অয়ন্তী আর মেহেরিন ছিল না, এখন তারাও উপস্থিত। অন্তিক আবার সবার দিকে এক পলক তাকিয়ে আবার প্রাণিশার দিকে নজর দেয়। সে বেশ বুঝতে পারছে পুরো ঘটনা বাড়ির সবাই অন্যভাবেই নিয়েছে, কিন্তু সে কাউকে কিছু এক্সপ্লেন করলো না। দিগন্ত প্রাণিশাকে পরখ করে নিয়ে কান থেকে স্টেথোস্কোপ নামিয়ে বলে, সাইকোজনিক সিনকোপের কারণে অজ্ঞান হয়ে পড়েছে। অন্তিকের মায়ের চেহারায় চিন্তা স্পষ্ট, কিন্তু তিনি শুরু থেকে খুব গম্ভীর হয়ে আছেন। ওভাবেই বললেন, বুঝিয়ে বল দিগন্ত। রাগ, জেদ, উত্তেজনা কিংবা কেউ কোনোভাবে কথার মাধ্যমে যদি আঘাত করে, তাকে উপযুক্ত জবাব দিতে না পারা, এইসবের কারণে মানুষ এভাবে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। কিংবা তীব্র লজ্জা বা হতাশা, জোর করে স্পর্শ, নিজেকে দুর্বল মনে করা, আরও নানান ছোট ছোট কারণ মানুষকে অনেক সময় কিছু সময়ের জন্য ব্ল্যাক আউট করে দেয়। ফলে সাইকোজেনিক সিনকোপের কারণে অজ্ঞান হয়ে পড়ে। আর যা যা উদাহরণ বললাম, সেসব সাইকোজেনিক সিনকোপ হওয়ার কারণ। প্রাণিশারও তাই হয়েছে। দিগন্তের কথাগুলো বলার সাথে সাথে সবার মধ্যে থমথমে ভাব বিরাজ করে। কেউ কোনো কথা বলল না, শুধু অন্তিকের মা মিসেস আয়শা গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, জ্ঞান কবে আসবে? কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে জ্ঞান। না ফিরলে অন্য ব্যবস্থা নেওয়া যাবে। টেনশনের কিছু নেই বড় মা। আর আপাতত সবার রুম খালি করা উচিত। সবাই রুম থেকে চলে যায়, শুধু অন্তিকের মা আর অন্তিক আছে। অন্তিক বুঝতে পারছে এবার তাকে মায়ের প্রশ্নের সম্মুখীন হতে হবে। সে বিছানার এক পাশে বসে মাকেও বসতে বলে, বলো তোমার যা যা প্রশ্ন আছে। ওর এই অবস্থার কারণ জানতে চাইলে ব্যাখ্যা করতে পারবে? দিগন্ত তো বলেই গেল। হেয়ালি না করে এক্স্যাক্টলি কি করছো ওইটুকু মেয়ের সাথে তা বলো। আমি আবার কি করব? তোমার ওইটুকু মেয়ে তো নিজেই সব কিছু ভেবে নেয়, নিজেই রাগে, নিজে জেদ করে, নিজে অপমানিত বোধ করে, কথায় কথায় আবার নিজে অজ্ঞান হয়। দেখছো না কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে এখনো? তোমাদের মধ্যে কি কথা বা অন্য কিছু হয়েছে না হয়েছে তা আমি জানি না, কিন্তু মনে রাখিস স্ত্রীর মর্যাদা না দিয়ে কোনো মেয়ের কাছে যাওয়া সে মেয়ের জন্য খুবই লজ্জাজনক, আত্মসম্মানে আঘাত করে এসব। মেয়েটা এমনিতেও অসহায়ত্বের শেষ নেই, ওকে আর দুর্বল করে দিস না। আর আগে কি বলেছিস না বলেছিস সেসব ভুলে গিয়ে এখন যখন ওর প্রতি আগ্রহ জাগছে, তখন পারলে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা কর। তবে আজকের ঘটনার বোঝা যাচ্ছে যে প্রাণেশা তোকে তেমন একটা মন থেকে স্বামীর জায়গা দিতে পারেনি, তাই আস্তে আস্তে ওর মন বুঝে সম্মতি নিয়ে সামনে এগুস। কোনো কিছুতেই চাপ সৃষ্টি করিস না। আজকের মতো ঘটনা যেন আর না ঘটে। অন্তিক মায়ের কথার বিপরীতে কিছু বলবে তার আগেই প্রাণিশার জ্ঞান ফিরে। দুজনেই ওর দিকে তাকায়। মিসেস আয়শা একদম প্রাণিশার কাছে গিয়ে বসেছে। তারপর অন্তিককে বলেন বাইরে যেতে, সাথে প্রাণিশার জন্য উপরেই খাবার পাঠাতে বলতে বলে কাউকে দিয়ে। মেয়েটা জ্ঞান ফিরে সবার আগে শাশুড়িকে দেখতে পায়। তিনি জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে মা, পানি খাবে? প্রাণিশা মাথা নাড়ায়, খাবে না, কিন্তু আস্তে আস্তে তার কোলে মুখ গুছে দেয়। অন্তিককে দেখেনি সে যে এখনও অন্তিকের রুমে আছে তাও খেয়াল করেনি। মিসেস আয়শা সামনে তাকিয়ে অন্তিককে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে চলে যেতে বলে গম্ভীর স্বরে। প্রাণিশা অন্য কেউ রুমে আছে বুঝতে পেরে মাথা তুলতে চাইলে মিসেস আয়শা তা করতে দেন না। মাথাটা কোলে নিয়ে হাত উল্টাতে থাকেন। প্রাণিশাও স্নেহটুকু পেয়ে আবার মুখ গুজে দেয়। অন্তিককে বললেন, গিয়ে খাবার পাঠাতে বল এখানে। আর আজকে দিগন্ত, মাহাদ ওদের কারো সাথে ঘুমা গিয়ে, এখানে আমি আর প্রাণেশা থাকবো। অন্তিক এতক্ষণ নিজের মা আর বউয়ের কাণ্ড দেখছিল। তার মাকে পেয়ে কিভাবে হাতুড়ি ছানার মতো করে মুখ গুজেছে মেয়েটা, অন্য কাউকে দেখেও চোখেও দেখছে না। যা বুঝলো তার মা আর বউয়ের মধ্যে বেশ ভাব, খুব স্নেহ করে তার মা মেয়েটাকে, আর মেয়েটাও কারো মধ্যে মায়ের ছায়া পেয়ে নিজেকে সঁপে দিয়েছে। এইসব ভাবতে ভাবতেই যখন মায়ের কথাটা কানে আসে সে অবাক বনে যায়। মানে সে নিচে গিয়ে বলবে তার মা আর বউয়ের জন্য খাবার পাঠাতে উপরে, আবার রুমটাও ছাড়তে হবে। অদ্ভুত।
আরও কত কি সহ্য করতে হবে মেয়েটার জন্য ভেবে সে প্রাণিশার দিকে তাকায়, কিন্তু প্রাণিশাকে একবার দেখে নিয়ে কোনোভাবেই নিজেকে দমিয়ে শাশুড়ি বউকে বিরক্ত চোখে আরেক পলক দেখে সে চলে গেল। মেহেরিন পুরো ঘটনাটা ভাবছে আর ক্ষণে ক্ষণে সে অবাক হচ্ছে, সাথে হৃদয় ভাঙছে। সে অয়ন্তীর রুমে গিয়ে ইচ্ছে মতো কেঁদেছে। অয়ন্তীর সান্ত্বনা বাণী শুনে চোখে মুখে পানি দিয়ে খেতে বের হলে প্রাণিশার ঘটনাটা জানতে পারে। দিগন্তের বলা সব কথা শুনেছে সে, সাথে বুঝেছে প্রাণিশার অজ্ঞান হওয়ার কারণ অন্তিক ভাইয়ের মেয়েটার প্রতি এত ভালোবাসা প্রেম যে জোর করে কাছে পেতে চায়। সবার কথা অনুযায়ী বোঝা যায় অন্তিক ভাই প্রথমে বিয়েটা মানত না, কিন্তু অনেক দিন তো কেটে গিয়েছে। এখন হয়তো ভালো লাগছে প্রাণিশাকে, হয়তো সুন্দরী মেয়েটার প্রেমে পড়ে গিয়েছে। অস্বাভাবিক কিছু না, এমন সুন্দরী বউ থাকলে যে কেউ কোলে যাবে। তার প্রথম প্রণয় পুরুষও গলে গিয়েছে। সে তাচ্ছিল্য হাসল। সে ডাইনিংয়ে সবার সাথে খাচ্ছে। খেতে খেতে দেখলো অন্তিক ভাই এসেছে বউ আর মায়ের জন্য উপরে খাবার পাঠাতে বলতে, সাথে শোবার আগের প্রতিদিনের কফি আজ স্টাডি রুমে এনে দিতে বলেছে, কারণ তার রুমে তার বউ আর মা থাকছে আজ। মেহেরিন খাবার খেতে খেতে নির্লিপ্তভাবে সব শুনল। অন্তিক বাড়ি আসার আগে কার সাথে জানি ডিনার সেরে এসেছে, তাই খাবে না বলে চলে গেল আবার উপরে। সে চলে যেতে নির্লিপ্তভাবে খাবার খেতে থাকা মেহেরিনের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়ায়।